আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি প্লেনটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি, আমি আশিক তমাল। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র ও তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস দিয়েছে ভারত সরকার। শিক্ষার্থী আর তরুণদের বিক্ষোভে এবার উত্তাল দিল্লি। প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া বিক্ষোভে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার সংসদ অধিবেশনকে কেন্দ্র করে পার্লামেন্ট অভিমুখে ছাত্রদের পদযাত্রায় অভিযান চালায় দিল্লি পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ আর আটকের মধ্য দিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতারা। আন্দোলন স্লোগানের এক পর্যায়ে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ। জনসমাগম থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ। শুরু থেকে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলে মোদীর করা মন্তব্য সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর একাগ্রতার কথাও বলেন তিনি। এদিকে ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতেও রাজি হয়েছে ভারত সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে গেরুয়া শিবির। গেল মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করলে গঠন করা হয় ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, যার নেতৃত্বে ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভে নামেন সাধারণ ছাত্ররা। সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসেন লাদাখের শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো জাতির বিবেক কেঁপে উঠলেও টনক নড়েনি প্রতিষ্ঠানটির, বরং শুরু হয়েছে দুটি নতুন বহুতল ভবন নির্মাণের কাজ। মাইলস্টোন কর্তৃপক্ষের দাবি, একটির অনুমোদন 2 বছর আগেই নেওয়া ছিল, আর নতুনটির আবেদন করা হয় 6 জুলাই। অথচ তদন্ত কমিটি বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণ না করার জোর সুপারিশ করেছিল। মোর্শেদ হাসিবের রিপোর্ট। স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশু সহ প্রাণ হারান 36 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন বলছে এই ভবনটির অনুমতি ছিল না, এমনকি রাজুকের কাছে এই দোতলা ভেঙে ফেলবার অঙ্গীকার করা হয়েছিল। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানটা আবাসিক এরিয়া এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের পরেই, তার চাইতে আমাদের ভবন নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের দুর্ঘটনার পর যে তদন্ত কমিশন গঠন করা হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল, বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জনসমাগম হয়, এমন কোনো স্থাপনা নতুন করে যেন নির্মাণের অনুমতি না পায়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়। সারা দেশের সবগুলো বিমানবন্দরে অ্যাপ্রোচ সার্ফেস অন্তর্ভুক্ত এলাকা এই নিয়ম কঠোরতার সাথে যেন মেনে চলে সেই পরামর্শ দেওয়া হয়। মাইলস্টোনের ঘটনায় 36টি প্রাণ ঝরে যায়,
তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। কি ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে। তদন্ত প্রতিবেদনে ৩০টি সুপারিশের অন্যতম বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়। আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পথের এবং টেক অফ পথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। উত্তরা দেয়াবাড়িতে শোকাবহ পরিবেশে প্রাণ হারানোদের স্মরণ করা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। ছবিতে আছে শুধু, বাস্তবে নেই। জমদূত হয়ে আছড়ে পড়া বিমান নিভিয়ে দিয়েছে ফুটফুটে শিশুপ্রাণ। তাদের স্মৃতিতে শ্রদ্ধায় বন্ধু সহপাঠীরা লিখেছে হৃদয় ছোঁয়া হরফ। ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে দুর্ঘটনা কবলিত ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। স্মরণ করেন নিহতদের। নীরবতা পালনের পর হয় দোয়া ও মোনাজাত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। কেউ হারিয়েছেন প্রিয় ছাত্রকে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা সবচেয়ে কাছের বন্ধু। তারা বললেন মর্মান্তিক দুর্ঘটনা জীবনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হওয়ার নয়। তাসনিয়ার একটাই কথা ছিল, বাবা তোমাদের সাথে আর কিছুটা দিন থাকতে চাই। মৃত্যুর আগে এই কথাটাই শুধু বারবার বলতো। সেই কথাটা যখন মনে পড়ে তখন কোন বাবা স্থির থাকতে পারে বলেন? আমাদের বাচ্চারা শারীরিকভাবে যেমন অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। শোকের অংশ হিসেবে রাজধানীর উত্তরা সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় একদিনের ছুটি পালন করা হচ্ছে। হাসপাতালসমূহ, সশস্ত্র বাহিনী। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন দুর্ঘটনার ভয়ভীতি জয় করে ভুক্তভোগী ও তাদের পরিবার যে দৃঢ়তার পরিচয় দিয়েছে তা দেশ ও জাতির চিরদিনের অনুপ্রেরণার উৎস। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার জুবাইদা। এছাড়া সংকটময় মুহূর্তে আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সেবা সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীও মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ইসি। খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তার আগে নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করতে সভায় বসে কমিশন। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেখানে রয়েছে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে না পারার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখানে আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের এটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। এছাড়া এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় তথ্যপাত্র সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। যদিও নিজ ফেসবুক আইডিতে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। আরও দাবি করেন, দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ পারিবারিক বিরোধের জেরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান সংসদ সদস্য। জামায়াত ইসলামের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের খবরের দিকে নজর রাখছে জামায়াত ইসলামী। এরই মধ্যে জামায়াত নেতার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এই ঘটনায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তথ্যপাত্র সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিচারের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। ট্রাইব্যুনালের ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে গেল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত মোজাফফর হোসেনকে। ৪৫ বছর পলাতক ছিলেন তিনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত হত্যাকাণ্ডের এই আসামির বিচার হবে সেনা আইনে। কিন্তু মঙ্গলবার অনেককে অবাক করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ভিন্ন নামে কথা বলতেন মোজাফফর। এ সম্পর্কে বিস্তারিত জানতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো দরকার। পরে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জিয়া হত্যার আসামি মোজাফফরকে হাজির করার নির্দেশ দেন। মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকারদের যেখানে রাখা হতো সে সমস্ত আয়নাঘর পরিদর্শন করতে 3 বিচারককে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল ডিজিএফআই, ডিবি, র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাওয়ার কথা জানান। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাঘর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে, সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আহ্বান জানিয়েছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, কোস্টগার্ড পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখবে সরকার। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। অন্তত আমি সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে খুবই কঠোর লড়াই করব, কারণ আমার তো নিজস্ব একটা অ্যাক্টিভিজম আগেই ছিল। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীতে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। এদিকে নেত্রকোনার কমলাকান্দায় ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি, তাতে তীব্র হয়েছে ভাঙন। গাইবান্ধার বিভিন্ন উপজেলার প্রায় 40টি পয়েন্টে ভাঙছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘর। বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। আতঙ্কে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে। ঘর বাড়ি ভাঙ্গি রেখে দিছি, সে ঘর বাড়িগুলো আবার মনে করো সরাসরি করার কারণে গবাদি পশু কোথায় রাখি। খুব ভাঙতেছে, কোনো তো কাজ কাম হওয়া নাকছে না। এই বস্তা আনবে নাকছে, একদিন দুটো ফেলা, তার 7 দিন নাই। যমুনার তীব্র স্রোতে ফের ভেঙেছে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে শাখারিয়া এলাকার প্রায় 60 মিটার অংশ। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আমাদের আর কোনো জায়গা জমি কিচ্ছু নাই, আমার বাবার কোনো ভিটা বাড়ি নাই, এটাই আমাদের শেষ সম্বল। এই রাস্তা যদি ভেঙে যায়, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর ময়মনসিংহ প্লাবিত হবে। জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2000-এর মতো জিও ব্যাগ ডাম্পিং সমাপ্ত হয়েছে। আমরা আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখবো। কুড়িগ্রামে আবারও ধসে গেছে ব্রহ্মপুত্রের ডাক তীর রক্ষা বাঁধের 30 মিটার। চলতি মাসে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হলো প্রায় 200 মিটার অংশ। হুমকিতে আশপাশের বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি। যেখানে বস্তা দিতেছি, যে গভীর বস্তা তো থাকতেছে না, টিবা 2-3টে দিলেই যথেষ্ট। তাহলে নদীর স্রোতটা মানে পূর্ব দিকে গেলে তাহলে পশ্চিমে আসবে না। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গজারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতি হয়েছে ধানের বীজতলা ও ফসলের। এই বন্যা আসলেই আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। তারপরে স্কুলটা গত বছরেও এইভাবে 2টা রুম ভেঙে গেছিল। ক্ষতি ব্যাগ দিক দিয়ে হইলে বড় ক্ষতিটা হয়েছে যে আমন ধান জ্বালাওয়াল ছিলাম, জ্বালা নষ্ট হয়েছে সব। পাহাড়ি ঢলটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এটা আসলে স্থায়ী হয় না, পানির গতিটা অনেক বেশি, খুব দ্রুত এটা নেমে আসতেছে এবং আমরা আশা করি কোনো রকম ওইরকম ক্ষতিগ্রস্ত কেউ হবে না। দুর্ভোগ এড়াতে জেলার নদী ও পাহাড়ি খাল পুনঃসংস্কারের দাবি স্থানীয়দের। সরাবাগ তহুরা জিডিয়া, চ্যানেল 24। এবারের বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বান্দরবানের সড়ক যোগাযোগে। বানের স্রোতে ভেঙে গেছে বহু সড়ক, বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সেতু ও কালভার্ট। সব মিলে ক্ষতির পরিমাণ প্রায় 183 কোটি টাকা। এতে চলাচলে চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক। জেলা সদর রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে সড়কের পাশের প্রতিরক্ষা দেয়াল। এতে অনেক এলাকায় এখনো বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। আমার পিছনে যে ব্রিজটা আছে, এখান থেকে শুরু করে পাহাড়ি ধসের কারণে মানুষের যে ছোটখাটো রাস্তাঘাট সবকিছু অবস্থা খুবই নাজুক। আমাদের অনুরোধ সংশ্লিষ্ট পক্ষকে যে আমাদেরকে যেন তাড়াতাড়ি ব্রিজ, রাস্তাঘাট দ্রুত নির্মাণ করে দিতে। বান্দরবান থেকে রাঙ্গামাটির যোগাযোগ আপাতত বন্ধ, ব্রিজ ভাঙার কারণে মানুষ চলাফেরা করতে খুব কষ্ট পায়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয় এখানে। ওগুলো সরকার যদি একটু মেরামত করে দিলে ভালো হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের 65 কিলোমিটার এবং এলজিইডির 90 কিলোমিটার সড়ক বিধ্বস্ত।
ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সেতু। আমরা প্রায় অ্যাসেসমেন্ট করেছি যে এটা পুনর্গঠন করতে প্রায় 21 কোটি টাকার প্রয়োজন। আমরা অলরেডি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। আর দীর্ঘমেয়াদে এই সড়ক নেটওয়ার্ককে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের 62 কোটি টাকা প্রয়োজন। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। এছাড়া পৌর সদরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন অবকাঠামো। সব মিলে এবার জেলায় বন্যায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় ক্ষতির পরিমাণ প্রায় 183 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।